আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি নির্বাচনী পর্যবেক্ষক দল তারা বাংলাদেশে এসেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করছেন। এর আগে তাদের সাথে আমাদের একটি বৈঠক সেট হয়েছিল, কিন্তু সেই বৈঠকটি পরবর্তী সময়ে আজকে 5 অক্টোবর নির্ধারণ করা হয়। 2 সদস্যের একটি প্রতিনিধি দল তারা গণ অধিকার পরিষদের কার্যালয়ে আসেন এবং আমাদের দলের নির্বাচন নিয়ে ভাবনা, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, আমরা কি চিন্তা করছি, আমাদের দলের কতটি আসনে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে এবং এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, আমরা কি ভাবছি, নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে কিনা, জুলাই জাতীয় সনদ সেটি নিয়ে আমাদের মন্তব্য কি, এর আইনগত ভিত্তি কোন পর্যায়ে রয়েছে, আমাদের দল গণ অধিকার পরিষদ কিভাবে চলে, তার আর্থিক সোর্স কি, কিভাবে আমরা ফান্ড কালেকশন করি এবং আমরা কয়টি আসনের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমরা কি এককভাবে নির্বাচন করব নাকি জোটগতভাবে নির্বাচন করব, এই প্রশ্নগুলো তাদের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি তাদেরকে জানিয়েছি আপনাদের সামনে এখন আমি সে বিষয়ে কথা বলতে চাই। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ব্যাপারে একটি ঘোষণা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আমরা তাদেরকে জানিয়েছি যারা নির্বাচন কমিশনে আছে তাদের উপর গণ অধিকার পরিষদের আস্থা রয়েছে, তাদের সাথে আমাদের ইতিপূর্বে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আমরা দেখেছি যারা নির্বাচন কমিশনার বিন্দু তাদের একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিকতা রয়েছে। এক্ষেত্রে আমরা ইউ ডেলিগেশন টিমকে আমরা জানিয়েছি নির্বাচনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী পরিবেশ। এখন নির্বাচন কমিশন চাইলে তারা এককভাবে সেই নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবে না, এজন্য রাজনৈতিক দলগুলোকে, সরকারকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। কারণ ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে যে ধরনের অনিয়ম হয় এগুলো তো সরকার করে না, এগুলো তো নির্বাচন কমিশন করে না। যত ধরনের সমস্যা সংকট আমরা দেখি এগুলো রাজনৈতিক দলগুলো করে থাকে। তো সেক্ষেত্রে আমাদের দলের পক্ষ থেকে আমরা ইউরোপীয় ইউনিয়নের এই ডেলিগেশন টিমকে জানিয়েছি যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা করে সেক্ষেত্রে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে। আমরা তাদেরকে জানিয়েছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের উপরে এবং আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনীর কতিপয় সদস্য, পুলিশের কতিপয় সদস্য বর্বর হামলা চালিয়েছে। এর প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। আগামীকাল সেই কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে। তবে যারা এই ঘটনায় সম্পৃক্ত এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা হয়নি, যে কারণে আমরা আমাদের যে কনসার্ন জানিয়েছি একটি দলের প্রধান নেতা এইভাবে আক্রান্ত হওয়ার পরেও যদি এর বিচারটা না হয়, যদি আসামিরা গ্রেপ্তার না হয়, যদি এইভাবে তারা দায়মুক্তি পেয়ে যায়, তো সেক্ষেত্রে নির্বাচনের সময় নানান ধরনের অঘটন ঘটে, নির্বাচনের সময় নানান ধরনের সমস্যা সংকট সৃষ্টি হয়। তো সরকার যদি এইটারই বিচার করতে না পারে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিভাবে ওই ভোট কেন্দ্র পাহারা দিবে, কিভাবে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে? এই জন্য
যাতে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়। আমরা মনে করি অবশ্যই সরকারের উচিত হবে এই ঘটনায় যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা। এই বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি। আমরা স্পষ্টভাবে জানিয়েছি এই কমিশনের উপরে আমাদের আস্থা আছে, কিন্তু নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরো বেশি সক্রিয় এবং তাদের সদিচ্ছা থাকতে হবে। পাশাপাশি যেহেতু নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নাই, তারা পুলিশের উপরে, আর্মির উপরে, বিডিআর বলেন, আনসার বলেন বা সরকারি কর্মকর্তা, তাদের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে আমরা স্পষ্ট করেছি, দেখেন শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু 16 বছরে হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করেছিল সেই ব্যবস্থার কোনো পতন হয়নি। এজন্য আমরা তাদেরকে জানিয়েছি, সরকার যদি মনে করে কোনো সংস্কার ছাড়া এই প্রশাসনের সংস্কার বা প্রশাসনের মধ্যে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে, যারা 14 সালে নির্বাচন করেছে, যে সকল গোয়েন্দা সংস্থারা, কর্মকর্তারা যারা 18 সালে নির্বাচন করেছে, 24 সালে নির্বাচন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে এবং তাদেরকে স্বপদে বহাল রাখলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সরকার করতে পারবে না, নির্বাচন কমিশন করতে পারবে না। জাতীয় জুলাই সনদ নিয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমি তাদেরকে স্পষ্ট করেছি যে আমি জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে ছিলাম এবং আজকের বৈঠকে এনসিবির পক্ষ থেকে আমরা দেখেছি তারা পজিটিভ বক্তব্য দিয়েছে। বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে প্রত্যেকটা দল আজকে পজিটিভ বক্তব্য দিয়েছে এবং একটি ইতিবাচক আলোচনা হয়েছে। মোটামুটি 80% আমরা একমতে পৌঁছেছি, বাকি 20% বাকি। এক্ষেত্রে আমরা জানিয়েছি এই ভিন্ন মতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব সরকারের। আজকে মোটামুটি একই দিনে জাতীয় নির্বাচন এবং জাতীয় জুলাই সনদের পক্ষে ভোট, অর্থাৎ একই দিনে জাতীয় নির্বাচনের ভোট নেওয়া হবে এবং জুলাই সনদের পক্ষে মানুষের মতামতটা আছে কিনা, হ্যাঁ না ভোট নেওয়া হবে, এই ব্যাপারে আমরা একমতে এসেছি। অর্থাৎ এইটা একটা ইতিবাচক পরিবর্তন এবং এই ঐক্যমতে প্রত্যেকটা দল এসেছে। এটা আমরা তাদেরকে জানিয়েছি যে আপনাদের মধ্যেও যে ধরনের কনসার্ন ছিল, আমাদের মধ্যে ছিল, জাতির মধ্যে ছিল, আজকে এই সিদ্ধান্ত বা ঐক্যমতে আসার কারণে কিছুটা হলেও ওই কনসার্ন, সেটা আমার কাছে মনে হয় কিছুটা হলেও মানুষের যে চিন্তা, উদ্বিগ্নতা, সেটা পরিবর্তন আসবে এবং ঐক্যমতে আজকে মোটামুটি আমার কাছে মনে হয় আমরা 80% ঐক্যমতে এসেছি। সেটা আমরা এই ইউ ডেলিগেশন টিমকে আমরা জানিয়েছি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের দল কিভাবে চলে। আমরা জানিয়েছি আমাদের দল বাংলাদেশে এই যে ক্রাউড ফান্ডিং সিস্টেম, সেটা বাংলাদেশে চালু করেছে বা ডেভেলপ করেছে গণ অধিকার পরিষদ। আপনারা জানেন 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন আমরা পরিচালনা করেছি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার মাধ্যমে এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ায় এখন আমাদের দলের জেলা পর্যায়ে বলেন, আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বলেন, সেখানে কিন্তু এই আমাদের দলের নেতাকর্মীদের কাছ থেকে যে অনুদান সংগ্রহ করা হয়, সেই অনুদানের মাধ্যমেই আমাদের দলটা পরিচালিত হয়। তারা আমাদেরকে যে প্রশ্ন করেছে যে আসলে আমরা কয়টি আসনে প্রার্থী দিব, আমরা স্পষ্ট জানিয়েছি যে গণ অধিকার পরিষদের সিদ্ধান্ত রয়েছে 300 আসনে নির্বাচন করার। এখনো পর্যন্ত আমরা এই সিদ্ধান্তের মধ্যে রয়েছি। আমরা ইতিমধ্যে 36টি আসন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি, আরো কয়েকটি আসন আমরা জেলা পর্যায়ে সমাবেশের মাধ্যমে ঘোষণা করেছি। সব মিলিয়ে আমরা 50টি আসন আমরা ঘোষণা করেছি। আমরা আরো 100টি আসন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঘোষণা করব। সেই লক্ষ্যে আমাদের দলীয় কার্যালয় থেকে প্রার্থীরা তারা ফরম সংগ্রহ করছে। আমরা জানিয়েছি যে আমরা মোটামুটি 2 সপ্তাহের মধ্যে 150টি আসনের প্রস্তুতি নেওয়ার লক্ষ্যে আমরা আমাদের প্রার্থীদের আসন ভিত্তিক ঘোষণা আমরা করতে পারবো। আমাদের সেই প্রস্তুতির কথা আমরা তাদেরকে জানিয়েছি। তবে আমরা তাদেরকে স্পষ্ট করেছি এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদ কোনো দলের সাথে জোটগতভাবে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বা কারোর সাথে এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী জোট হয়নি। এই বিষয়গুলো আমরা তাদেরকে স্পষ্ট করেছি এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আজকে আমাদের যে আন্তরিকতা এবং বিশেষ করে নুরুল হক নুরের উপর যে ধরনের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো তারা শুনেছে এবং আমরা আশাবাদী যে আমাদের যে উত্তর ছিল এই বিষয়গুলো তারা যে রিপোর্ট
তাদের সরকারের কাছে প্রেরণ করবে, সেখানে বিস্তারিত তারা উল্লেখ করবে। সর্বশেষ বলতে চাই, আমরা এই সরকারের উপর আস্থা রাখতে চাই, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। আমরা কোনো বিদেশিদের কাছে অভিযোগ অনুযোগ করিনি। তারা যেহেতু মাঠ পর্যায়ে আছে, আমরা দেখলাম যে বাংলাদেশে এখন কি অবস্থা, কি হচ্ছে, জুলাই সনদ নিয়ে আমাদের মতামত কি, আমাদের নির্বাচন নিয়ে চিন্তা কি, শুধুমাত্র তারা যে দলগুলোর সাথে বৈঠক করছে না, সাধারণ মানুষের মতামতও নিচ্ছে। অর্থাৎ তাদের কাছেও কিন্তু একটি অভিমত রয়েছে, তাদের কাছেও একটি জরিপ রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে পজিটিভ আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যারা প্রতিনিধি দল এসেছিলেন তাদের সাথে গণ অধিকার পরিষদের আলোচনা অত্যন্ত পজিটিভ হয়েছে। তারা আমাদেরকে জানতে চেয়েছে যে নারীর ক্ষমতায়ন নিয়ে আমাদের চিন্তা কি। আমরা স্পষ্ট করেছি, দেখেন, গণ অধিকার পরিষদ একটি নারী বান্ধব দল। আমরা সবসময় নারী নেতৃত্বকে আমরা গুরুত্ব দিয়েছি। জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে 100 আসনে নারীদের প্রার্থিতার যে বিষয়ে তারা আমাদের সামনে প্রস্তাব হাজির করেছিল, সেই প্রস্তাবে আমরা স্পষ্ট সায় দিয়েছি এবং আমরা বলেছি অবশ্যই নারীদেরকে অবশ্যই সরাসরি ভোটের মাধ্যমে কিভাবে নির্বাচিত করা যায় সেই সুযোগ তাদেরকে দিতে হবে। অর্থাৎ ঐক্যমত কমিশনের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবের সপক্ষে আমরা যে বক্তব্য দিয়েছি আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, তারা আসলে এক ধরনের পর্যবেক্ষক দল। তারা আমাদের মতামতটা নিচ্ছেন। এর আগে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ এবি পার্টি অনেক দলের সাথে তারা বসেছে। আমাদের মতামত তারা গ্রহণ করলো। তারা আমাদেরকে জানিয়েছে আপনাদের দলগুলোর সাথে আমরা যে বসলাম, এই বসার ভিত্তিতে আমরা যে ইনফরমেশন গ্যাদার করলাম এটি আমরা রিপোর্ট করব। এবং তারা এতটুকুই বলেছে এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আচ্ছা, আসলে আপনারা দেখেছেন যে তারা আসলে মিডিয়ার সামনে তাদের পরিচয় প্রকাশ করা এবং একই সাথে ছবিতে বা ভিডিওতে তারা আসুক, এটা আসলে তারা চায় না। এটা আসলে প্রাইভেসি। এই ব্যাপারে আসলে আমাদেরকে তারা বলেননি যে তাদের নাম পরিচয় আপনাদের সামনে আমরা প্রকাশ করি। তবে এটা হলো ইউরোপীয় ইউনিয়নের একটি ডেলিগেশন। তারা আসলে এই বাংলাদেশে যে ইউরোপীয় ইউনিয়ন আছে তাদের সদস্য না বা কর্মকর্তা না, তারা আসলে আপনার দেশের বাইরে থেকে এসেছে, পর্যবেক্ষক দল তারা। জি, দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে শুধুমাত্র তাদের কাছে না, আমাদের যাদের সাথে কথা হয়েছে এমনকি আমরা সরকারকেও জানিয়েছি। নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে যে ধরনের হামলা হয়েছে, যদি এই হামলার বিচারটা না হয় সেক্ষেত্রে সরকার কিভাবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা তৈরি করবে এটা আমরা সরকারকেও জানিয়েছি। এবং আমাদের এই কনসার্ন আমরা সকল মানবাধিকার সংগঠনকে জানিয়েছি। আজকে তারা এসেছে, তাদেরকেও জানিয়েছি। আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশটা ইম্পর্টেন্ট। তো পরিবেশটা, নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এই হামলার বিচার না হলে কিভাবে পরিবেশ তৈরি হবে? দেখেন, এই ঘটনার পরে কিন্তু মানুষের মনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে সরকার কি আসলে আইন শৃঙ্খলা তারা রক্ষা করতে পারছে, আইন শৃঙ্খলা বাহিনী কি ফাংশনাল? এই জায়গা থেকে আমাদের প্রশ্ন যে নুরুল হক নূর একটি দলের তিনি সভাপতি, তিনি ডাকসুর সাবেক ভিপি। সুতরাং এই ঘটনার যদি বিচার না হয় তাহলে সরকার কিভাবে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে? এবং এইটা তো আমরা মিডিয়ার সামনে বলেছি এবং তারাও জানে। আজকেও এই বিষয়ে যেহেতু আলোচনা হয়েছে, আমরা তাদেরকে স্পষ্ট জানিয়েছি যদি এই ঘটনার বিচার না হয় সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের যে কথা বলা হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরির ব্যাপারে সরকার আমাদেরকে অবহিত করেছে, সেটা নিয়ে আমাদের এক ধরনের আশঙ্কা আছে। থ্যাংক ইউ।